নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ 13ই নভেম্বর বুধবার, দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, ভাটপাড়ায় চায়ের দোকানে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে খুন দুষ্কৃতীদের, বোমাবাজি করতে করতে চম্পট। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, রাজ্যের উপনির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ, আটক মাদারিহাটের বিজেপি প্রার্থী। ছাপ্পা ভোটের অভিযোগ হাড়োয়ায় আইএসএফ প্রার্থীর বিরুদ্ধেও। রাজ্যের 6টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে দুপুর 1টা পর্যন্ত ভোটদানের নিরিখে এগিয়েছিল তালডাংরা, আর সবথেকে পিছিয়ে ছিল নৈহাটি। উন্নয়নের কাজে ঢিলেমি এবং অনিয়মের অভিযোগে পাহাড়ের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গঠিত উন্নয়ন পর্ষদগুলো পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেনারেটরের মোটরে চুল জড়িয়ে গিয়ে উপড়ে গেল খুলি। জগদ্ধাত্রী পুজোর ভাসানে গিয়ে মৃত্যু হয়েছে হুগলির গৃহবধূর। পুলিশ সূত্রের খবর, মৃতার নাম উজ্জ্বলা সাঁতরা। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন থেকে মুসলিম যাত্রীদের জন্য হালাল খাবার প্রস্তুত থাকবে না, তবে কেউ হালাল খাবার চাইলে তাকে টিকিট বুকিংয়ের সময় হালাল খাবারের জন্য অর্ডার করতে হবে। বুলডোজার মামলায় চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে, পুলিশ প্রশাসন কখনো বিচারক হতে পারে না। রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের 2 বিচারপতির প্রশ্ন, কোনো ব্যক্তি অপরাধী হলে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে কেন? শূন্য কার্বনের ওপর ভিত্তি করে নতুন জীবনধারা গড়ার আহ্বান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। চীনকে টার্গেট করে প্রশাসন সাজাচ্ছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাগঢাক না করে সোজাসাপটাভাবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কড়া হুঁশিয়ারির সাথে বলেছেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ভাটপাড়ায় চায়ের দোকানে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে খুন দুষ্কৃতীদের, বোমাবাজি করতে করতে চম্পট। আবার উত্তপ্ত উত্তর 24 পরগনার ভাটপাড়া। বুধবার সকাল থেকে বোমাবাজি হয় এলাকায়, চলে গুলিও। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউ। তাকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরে তার মৃত্যুর খবর মিলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। থমথমে ভাটপাড়া থানা এলাকা। স্থানীয় সূত্রের খবর, ভাটপাড়া থানা এলাকায় সকালে আচমকাই একের পর এক বোমাবাজি হয়। থানার কাছাকাছি একটা চায়ের দোকানে বসে তখন আড্ডা দিচ্ছিলেন তৃণমূল নেতা অশোক সাউ। অভিযোগ, হঠাৎ ওই চায়ের দোকানে ঢুকে পড়ে জনা কয়েক দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই হামলা শুরু করে তারা। চায়ের দোকানের ভিতরে এবং বাইরে শুরু হয় বোমাবাজি। অশোককে লক্ষ্য করে গুলি চালানো হয়। এখানেই শেষ নয়, ওই চায়ের দোকানের জিনিসপত্র তছনছ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দোকানদারের দাবি, দোকানে খুব ভিড় ছিল, তিনি চা বানাতে ব্যস্ত ছিলেন। হঠাৎই গোলমাল শুরু হয় দোকানের মধ্যে। তিনি বলেন, কিছু বুঝতে পারিনি। অশোকবাবু রোজই আমার দোকানে চা খেতে আসেন, তার গায়ে গুলি লেগেছে, আমার দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও কে বা কারা এর পিছনে রয়েছেন তা বলতে পারেননি ওই চায়ের দোকানদার। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, রাস্তা থেকে বোমাবাজি করতে করতে চায়ের দোকানে ঢুকে দুষ্কৃতীরা দোকানে ভাঙচুর চালিয়ে এবং তৃণমূল নেতাকে গুলি করে তারা পালিয়ে যায়। রাজ্যের উপনির্বাচনে ছাপ্পা ভোটের অভিযোগ, আটক মাদারিহাটের বিজেপি প্রার্থী। ছাপ্পা ভোটের অভিযোগ হাড়োয়ায় আইএসএফ প্রার্থীর বিরুদ্ধেও। আজ বাংলার 5 জেলায় মোট 6টা আসনে উপনির্বাচন হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেরও প্রথম দফার ভোট গ্রহণ হয়েছে। কড়া নিরাপত্তা বেষ্টনীতে শুরু হয় ভোট গ্রহণ। যে কোনো রকম অশান্তি রুখতে পুলিশ এবং বাহিনীর পাহারায় মুড়ে ফেলা হয়েছিল ভোট গ্রহণ কেন্দ্রগুলো। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিল কমিশনও। তারপরেও রাজ্যের কোথাও কোথাও গণ্ডগোলের খবর পাওয়া গিয়েছে। মেদিনীপুরে ভোট কেন্দ্রের কিছুটা দূরেই মুড়ি ছোলার ব্যবস্থাকে ঘিরে বিতর্ক হয়। হাড়োয়ার মানিকপুরে আক্রান্ত হয়েছেন আইএসএফের পোলিং এজেন্ট। মাদারিহাটে বুথে ঢুকে দরজা বন্ধ করে দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। আটক হয়েছেন বিজেপি প্রার্থী। সীতায় ইভিএমে বিজেপির বোতাম সেলোটেপ দিয়ে আটকে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।
রাজ্যের 6টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে দুপুর 1টা পর্যন্ত ভোটদানের নিরিখে এগিয়ে ছিল তালডাংরা, আর সব থেকে পিছিয়ে ছিল নৈহাটি। দুপুর 1টা পর্যন্ত হাড়োয়াতে 47.10%, মাদারিহাটে 46.18%, মেদিনীপুরে 46.24%, নৈহাটিতে 39.75% আর তালডাংরাতে 48% এবং সিতায়ে 45% ভোট পড়েছে। উন্নয়নের কাজে ঢিলেমি এবং অনিয়মের অভিযোগে পাহাড়ের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গঠিত উন্নয়ন পর্ষদগুলো পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে শৈল শহরের রিচমন্ড হিলের কনফারেন্স রুমে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জিটিএ এবং 17টা উন্নয়ন পর্ষদের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রাজ্য মন্ত্রিসভার সদস্য অরূপ বিশ্বাস, আদিবাসী উন্নয়ন এবং অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের প্রধান সচিব, জেলা শাসকরা সহ বহু আধিকারিক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মমতা নিজেই পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর জন্য গঠিত উন্নয়ন পর্ষদগুলো পুনর্গঠনের খবর জানান। তিনি ঘোষণা করেন, এবার থেকে জিটিএ প্রধান অনিত থাপা চেয়ারম্যান এবং মিরিক পুরসভার পুরপ্রধান লালবাহাদুর রায়ের ভাইস চেয়ারম্যানের নেতৃত্বাধীন মনিটরিং কমিটি উন্নয়ন পর্ষদগুলোর কাজকর্মের তদারকি এবং নজরদারি করবে। সঙ্গে থাকবেন দার্জিলিং ও কালিম্পংয়ের 2 জেলা শাসক। ভেঙে দেওয়া উন্নয়ন পর্ষদগুলো যে আগামী 1-1.5 মাসের মধ্যে পুনর্গঠিত হবে তাও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সবচেয়ে বেশি কাজে ঢিলেমি এবং অনিয়মের অভিযোগ যাদের বিরুদ্ধে, এদিন সেই তামাং উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সঞ্জয় মোক্তানকে সরিয়ে নতুন চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস গোপাল লামাকে। তামাং, খস, লেপচা, ভুটিয়া, শেরপার মতো পাহাড়ের প্রান্তিক মানুষদের সামগ্রিক উন্নয়নের জন্য গত 2012 সালের ফেব্রুয়ারি মাস থেকে পৃথক পর্ষদ গঠনের কাজ শুরু করান মমতা। এখনও পর্যন্ত অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অধীনে 14টা, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে 2টো এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের নিয়ন্ত্রণে 1টা পর্ষদ গঠন করা হয়েছে। প্রশাসনের ওই সূত্রটা জানিয়েছে, নবান্নে জমা পড়া ভুরি ভুরি অভিযোগের সিংহভাগই পাহাড়ের জনগোষ্ঠীর জন্য গঠিত উন্নয়ন পর্ষদগুলোর বিরুদ্ধেই। উল্লেখ করা যেতে পারে যে গৃহহীনদের বাড়ি, কমিউনিটি হল, শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা তৈরি সহ নানা কাজে এখনো পর্যন্ত প্রায় 400 কোটি টাকা দিয়েছে নবান্ন। জেনারেটরের মোটরে চুল জড়িয়ে গিয়ে উপড়ে গেল খুলি, জগদ্ধাত্রী পুজোর ভাসানে গিয়ে মৃত্যু হুগলির গৃহবধূর। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম উজ্জ্বলা সাঁতরা। খোলা চুলে বসেছিলেন মোটর চালিত একটা ভ্যানে, আর পাশেই রাখা ছিল বিসর্জনে আলো বা মাইকের জন্য চালানো জেনারেটর। চলছিল সেটা, তাতেই চুল জড়িয়ে খুলি উপড়ে গেল এক গৃহবধূর। হুগলির চণ্ডীতলায় জগদ্ধাত্রী পুজোর ভাসানে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে 30 বছরের ওই মহিলার। ঘটনাটা ঘটেছে মঙ্গলবার রাতে। পুলিশ সূত্রের খবর, মৃতার নাম উজ্জ্বলা সাঁতরা। মঙ্গলবার রাতে স্বামী এবং 2 সন্তানকে নিয়ে চণ্ডীতলার কলাছড়া এলাকায় জগদ্ধাত্রী প্রতিমার ভাসানে যোগ দিয়েছিলেন তিনি। উজ্জ্বলার স্বামী ঝন্টু সাঁতরার একটা মোটর চালিত ভ্যান রয়েছে, সেটা চালিয়ে তিনি চণ্ডীতলায় শোভাযাত্রায় এসেছিলেন। তার উপরে তুলে নিয়েছিলেন বিসর্জনের জন্য একটা জেনারেটর। ভ্যানে বসেছিলেন স্ত্রীপুত্র। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, চণ্ডীতলার ধর্মতলা থেকে পালপাড়ার দিকে শোভাযাত্রা যখন এগোচ্ছিল তখনই ঘটে দুর্ঘটনাটা। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন সবাই। এক প্রত্যক্ষদর্শীর কথায়, খোলা চুলে ভ্যানে বসেছিলেন ওই মহিলা। ভ্যানে একটা জেনারেটর ছিল। জেনারেটরের মোটরে মহিলার চুল আচমকাই আটকে যায়। চিৎকার শুনে তাকাতেই দেখি ভ্যান থেকে ধপ করে রাস্তায় পড়ে গেলেন ওই মহিলা। মাথার খুলি উপড়ে গিয়েছিল তার। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন থেকে মুসলিম যাত্রীদের জন্য হালাল খাবার আর প্রস্তুত থাকবে না। তবে কেউ হালাল খাবার চাইলে তাকে টিকিট বুকিংয়ের সময় হালাল খাবারের জন্য অর্ডার দিয়ে রাখতে হবে। অর্থাৎ কেউ হালাল খাবার চাইলে তাকে হালাল বা মুসলিম খাবারের জন্য অর্ডার করতে হবে। অপরদিকে অন্য যাত্রীদের দেওয়া হবে তাদের পছন্দ মতো খাবার। মঙ্গলবার 12ই নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, হিন্দু এবং শিখ যাত্রীদের জন্য হালাল আমিষ খাবার আর সরবরাহ করা হবে না। তবে মুসলিম সহ যে কোনো যাত্রীরা চাইলে হালাল সার্টিফাইড মুসলিম খাবার প্রি বুক করতে পারবেন। এর আগে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হিন্দু মিল এবং মুসলিম মিল নামে আলাদা খাবারের ব্যবস্থা থাকত, কিন্তু এই পদ্ধতি বিভেদমূলক বলে সমালোচিত হয়েছিল। এখন ধর্মভিত্তিক আর খাবার দেবে না এয়ার ইন্ডিয়া। যাত্রীরা চাইলে চাহিদা অনুযায়ী বিশেষ খাবার হিসাবে হালাল খাবার অর্থাৎ মুসলিম খাবার প্রি বুক করতে পারবেন। এই খাবারে
MOML নামে বিশেষ স্টিকার থাকবে। নতুন নিয়মে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন থেকে সব ধর্মের যাত্রীদের জন্য নন হালাল আমিষাশী খাবারের ব্যবস্থা রাখা হচ্ছে। এয়ার ইন্ডিয়া বলছে সব ধরনের যাত্রীর খাবারের চাহিদা পূরণ করতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্য ফ্লাইটে হালাল খাবার প্রিবুক করতে হলেও সৌদি আরবের ফ্লাইটে সব খাবার সৌদি আরব কর্তৃক হালাল প্রত্যায়িত করা থাকবে। আর এই সব প্রত্যায়িত হালাল খাবার জেদ্দা, দাম্মাম, রিয়াদ, মদিনা সহ হজযাত্রীদের ফ্লাইটে সরবরাহ করা হবে। বুলডোজার মামলার চূড়ান্ত রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে পুলিশ প্রশাসন কখনো বিচারক হতে পারে না। রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির প্রশ্ন, কোনো ব্যক্তি অপরাধী হলেও তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে কেন? বুধবার সুপ্রিম কোর্টে বুলডোজার মামলার রায় শুনিয়েছে বিচারপতি BR গাভাই এবং বিচারপতি KV বিশ্বনাথনের বেঞ্চ। বুধবার বিচারপতি গাভাই বলেছেন, আমরা বাসস্থানের অধিকারের দিকটা গুরুত্ব সহকারে দেখেছি। সংবিধানের 19 এবং সংবিধানের 21তম অনুচ্ছেদেও এর উল্লেখ রয়েছে। বাসস্থানের অধিকার একটা মৌলিক অধিকার। এই ধরনের অধিকার থেকে নিরপরাধ মানুষকে বঞ্চিত করা সম্পূর্ণ অসাংবিধানিক। বিচারপতির মতে, যখন কোনো নির্দিষ্ট বাড়ি কিংবা কাঠামো হঠাৎ করে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় অথচ অন্য কাঠামোগুলোকে রেয়াত করা হয়, তখন ধরে নেওয়া যেতে পারে যে এই কাজটা বেআইনি নির্মাণে বাধা দিতে নয়, বরং আইনের ঊর্ধ্বে উঠে কোনো ব্যক্তি বিশেষকে শাস্তি দেওয়ার জন্যই করা হয়েছে। গাভাই বলেন, এইভাবে ক্ষমতার অপব্যবহার মেনে নেওয়া যায় না। কোনো ব্যক্তি বিচার করতে পারেন না কে দোষী আর কে দোষী নন। কেউ এভাবে আইন হাতে তুলে নিতে পারেন না। এরপরেই দুই বিচারপতির বেঞ্চ জানায়, আগে থেকে শোকজ নোটিশ ছাড়া কোনো কাঠামো ভেঙে ফেলা যাবে না। নোটিশ পাঠানোর পর 15 দিন সময় দেওয়া হবে। তারপর বিষয়টা জেলা শাসককে জানানো হবে। জেলা শাসকের নিয়োগ করা নোডাল অফিসারের তত্ত্বাবধানে ভাঙার বিষয়টা বিবেচনা করে দেখা হবে। এই বিষয়ে সংবিধানের 142 ধারা অনুযায়ী নির্দেশিকাও জারি করেছে সুপ্রিম কোর্ট। শূন্য কার্বনের ওপর ভিত্তি করে নতুন জীবনযাত্রা গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করতে শূন্য বর্জ্য এবং শূন্য কার্বনের ওপর ভিত্তি করে একটা নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় মোহাম্মদ ইউনূস বলেছেন, বেঁচে থাকার জন্য আমাদের আরেকটা সংস্কৃতি গঠন করতে হবে। একটা ভিন্ন জীবনধারার ওপর ভিত্তি করে আরেকটা পাল্টা সংস্কৃতি গড়তে হবে। এটা হবে শূন্য বর্জ্যের ওপর ভিত্তি করে। এই সংস্কৃতি নিত্যপণ্যের ব্যবহারকে সীমিত করবে, কোনো বর্জ্য অবশিষ্ট রাখবে না। ডক্টর ইউনূস বলেন, এই জীবনযাত্রাও হবে শূন্য কার্বনের ওপর ভিত্তি করে, যেখানে কোনো জীবাশ্ম জ্বালানি থাকবে না, শুধু নবায়নযোগ্য শক্তি থাকবে। এতে এমন একটা অর্থনীতি হবে যা প্রাথমিকভাবে সামাজিক ব্যবসার মতো ব্যক্তিগত পর্যায়ে শূন্য মুনাফার উপর ভিত্তি করে তৈরি হবে। চীনকে টার্গেট করে প্রশাসন সাজাচ্ছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের দিকে বাজপাখির মতো দৃষ্টি দিতে যাচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি এরই মধ্যে মন্ত্রিপরিষদে যাদেরকে বাছাই করেছেন তা চীনের প্রতি হার্ডলাইনের ইঙ্গিত দেয়। বেইজিংয়ের সঙ্গে জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মঙ্গলবার ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক পরিচালক জন র্যাটফ্লিককে তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির অর্থাৎ CIA-এর প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন। ফক্স নিউজের উপস্থাপক এবং বর্ষিয়ান সেনা PT হেগসেটকে প্রতিরক্ষা মন্ত্রী এবং ফ্লোরিডার কংগ্রেসম্যান মাইকেল ওয়ালজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে মনোনীত করেছেন। এর আগে নিউ ইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য এলিসে স্টেফানিককে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওর ভাগ্য এখনও ঝুলে রয়েছে। তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বাছাই করা হতে পারে বলে আলোচনা রয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প এখনও এই পদে সিদ্ধান্ত পাকা করেননি। যে 5 জনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, যারা আমেরিকা ও চীনের মধ্যে ক্ষমতার লড়াইয়ের জন্য সুপরিচিত, তারা বেইজিংয়ের প্রতি হার্ডলাইনে থাকার জন্যও বিখ্যাত। ওদিকে টেসলা এবং SpaceX-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এবং উদ্যোক্তা বিবেক রামাস্বামী ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির নেতৃত্ব দেবেন বলে বলা হয়েছে। এর মধ্যে চীনে ব্যবসার বিস্তৃত স্বার্থ আছে ইলন মাস্কের। চীন সরকারের বিষয়ে তিনি তুলনামূলক ইতিবাচক বিবৃতি দেওয়ার জন্য সবাই তার দিকে বাঁকা চোখে তাকান। চীনের দিকে বাজপাখির মতো দৃষ্টি আছে আরও বেশ কয়েকজনের।
তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার প্রার্থী তালিকায় আছেন বলে খবর ভাসছে হাওয়ায়। এর মধ্যে আছেন জার্মানিতে দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল, টেনেসির সিনেটর বিল হ্যাগার্টি এবং আমেরিকার সাবেক বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথারজার। রাগঢাক না করে এবার সোজাসাপটাভাবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কড়া হুঁশিয়ারির সাথে বলেছেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের নৃশংসতা, পাশবিকতা শুরুর পর থেকে এটাই সৌদি আরবের পক্ষ থেকে সবচেয়ে কড়া সমালোচনা। এই গণহত্যার কড়া নিন্দা জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান। মুসলিম এবং আরব নেতাদের এক সামিটে বক্তব্যকালে ক্রাউন প্রিন্স লেবানন এবং ইরানে চালানো ইসরায়েলের হামলারও কড়া নিন্দা জানিয়েছেন। রিয়াদ এবং তেহরানের মধ্যে সম্পর্ক উন্নত হওয়ার এটা এক চমৎকার বহিঃপ্রকাশ। ইরানের তেল স্থাপনার বিরুদ্ধে ইসরায়েলের হামলার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। সম্মেলনে যোগ দেয়া অন্য নেতাদের সঙ্গে সুর মিলিয়ে এই নেতা ফিলিস্তিনের পশ্চিম তীর এবং গাজা থেকে ইসরায়েলের সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবি করেছেন। ওদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদ বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার কারণেই গাজায় যুদ্ধ বন্ধ হয়নি। গাজার মানুষকে অনাহারে রাখার জন্য তিনি ইসরায়েলকে পুরোপুরি দায়ী করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় শুরুতেই অবিলম্বে যুদ্ধ বন্ধে ব্যর্থ হয়েছে, ইসরায়েলের আগ্রাসন বন্ধে ব্যর্থ হয়েছে, এই খবর দিয়েছে অনলাইন বিবিসি। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।